খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি শরীফ রওশন। এখন মাঠে সাজানো হয়েছে ফুটবলের ৯-৬ কি হচ্ছে, কিভাবে বা বাংলাদেশ ফুটবল দলটা এগোচ্ছে। কারণ বাংলাদেশ ফুটবল দল যেমন জাতীয় দলে এগিয়ে যাচ্ছে, ঠিক একইভাবে বয়সভিত্তিক দলের একটা সাফ প্রতিযোগিতা রয়েছে। সেই জন্য ৫ দিনের একটি ক্যাম্পও বাংলাদেশে করেছে বাংলাদেশ বয়সভিত্তিক যেই দলটি রয়েছে মার্কস ককের অধীনে। কেমন হয়েছে সেই অনুশীলন, সবকিছু নিয়ে আজ আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সাবেক ফুটবল দলের অধিনায়ক জাহিদ হাসান এমিলি। ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এই যে বলছেন অ্যাট এ টাইমে দুটা দলকে নিয়ে একটা প্রস্তুতি শুরু করেছে, ক্যাম্প করেছে বাংলাদেশ বা ফুটবল ফেডারেশন, কেমন দেখেছেন? কারণ এর আগে আমরা নারী এশিয়ান কাপ নিয়ে অনেক কথা বলেছি, যতটা আসলে দরকার ছিল, প্রয়োজন ছিল টুর্নামেন্ট অনুযায়ী, সেই অনুযায়ী কিছুই করতে পারেনি ফেডারেশন। এবার যেহেতু সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলবে, এর আগে একটা ভিয়েতনামের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশ দলকে, আবার বয়সভিত্তিক দলেও সাফ প্রতিযোগিতা রয়েছে। সেক্ষেত্রে যেহেতু আমরা এখন রানিং চ্যাম্পিয়ন, বর্তমান চ্যাম্পিয়ন, সেক্ষেত্রে আসলে প্রস্তুতিটা ৫ দিনের একটা ক্যাম্প করেছে, যেহেতু নতুন এক কোচ এসেছে, সবকিছু মিলে কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এখন টিভিকে। যেটা হলো যে আপনি যেটা বলছেন যে আন্ডার-20 এই দলটা কিন্তু এর আগে একটা ক্যাম্প করেছিল, আমি যদি ভুল না করি, শামসুল হুদা একাডেমিতে। হ্যাঁ, ওখানে বেশ কিছুদিন যাবত ছোটন ভাই কিন্তু এই দলটার পরিচর্যা করেছিল। গোলকিপার বিপ্লব ছিল, গোলকিপার অনূর্ধ্ব-19 দলের আগে ছিল। রাইট। তো ওই ধারাবাহিকতার ক্ষেত্রেই কিন্তু এই দলটা এখন কিন্তু আন্ডার-20 যে সাফ চ্যাম্পিয়নশিপ হবে মালদ্বীপে, সেখানে খেলতে যাচ্ছে। তো সব থেকে বড় ব্যাপার হলো যে আপনি যেটা বলেছেন যে ইটস ভেরি আনফর্চুনেট যে একটা টুর্নামেন্টকে কেন্দ্র করে একজন কোচকে খুব স্বল্প সময়ের জন্য কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছে। আপনি যেটা বললেন যে মার্ক কক্সকে, হ্যাঁ, তো এইটা তো আসলে একটা দলের জন্য আসলে এই স্বল্প সময়ের ভিতরে দলকে অ্যাডজাস্টমেন্ট করা, টিম সেট আপ করা, টিমের ফরমেশন রেডি করা, প্লেয়ারদের চেনা জানা, এটা আসলে এই স্বল্প সময়ের ভিতরে কতটা সে করতে পারবে সেটা কিন্তু টুর্নামেন্ট শুরু হলে আমরা বুঝতে পারবো। বাট একটা জিনিস হলো যে টুর্নামেন্টে যাওয়ার আগে যেটা আমরা দেখেছি যে বেশ কিছু প্রবাসী প্লেয়ার আসছে, এবং আমার কাছে মনে হয়েছে যে দলটা বেশ ভালো হয়েছে। হ্যাঁ, কারণ এই দলে কিন্তু আমি যখন আন্ডার-17 দলের ম্যানেজার ছিলাম, ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু এখানে দেখলাম যে আন্ডার-20 এই স্কোয়াডে রয়েছে। হ্যাঁ, ফয়সাল, মিঠুদের মতো ট্যালেন্টেড প্লেয়ার এবং কিছু প্রবাসী প্লেয়ার আছে। বাট মেইন ব্যাপার হলো যে আসলে আপনি যেটা বলেছেন যে এই স্বল্প সময়ের ভিতরে আসলে প্রিপারেশনটা কেমন নিয়েছে। প্রিপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি এসভিত্তিক দলগুলিতে। তো সেইখান থেকে খুব অল্প কয়েকটা সেশন করিয়েছে। তো সেখান থেকে টিম কম্বিনেশন, তারপরে প্লেয়ার চেনা, তারপরে কাকে কোন পজিশনে ইউজ করা, সেইগুলি আসলে স্বল্প সময়ের ভিতরে কতটা করতে পারবে সেটা হয়তো আমরা টুর্নামেন্ট শুরু হলে বুঝতে পারবো যে এই দলে আসলে কোচ প্লেয়ারদের সাথে আসলে কত কুইক আসলে অ্যাডাপ্ট করেছে। আর যেহেতু আগামীকালই রওনা হবে বাংলাদেশ দল, সেক্ষেত্রে ওদের প্রথম ম্যাচ হচ্ছে 24 তারিখ পাকিস্তানের বিপক্ষে। সেই সময় প্রস্তুতিটা বা ওইখানে মালদ্বীপে গিয়েও আসলে নিজেদেরকে মানিয়ে নেওয়ার একটা বিষয় থাকবে। সেটা আসলে বাংলাদেশ দলের যারা বয়সভিত্তিক দলের ফুটবলাররা রয়েছেন, বিশেষ করে যারা বিদেশি বংশোদ্ভূত, সুলিমান ব্রাদার্সকে আমরা যদি বলতে পারি, সেই ক্ষেত্রে তারা আসলে কতটুকু অ্যাডপ্ট করতে পারবে এই দলটার সাথে বা ওই পরিবেশের সাথে। দেখেন, একটা ম্যাচ কিন্তু এখানে হয়েছিল ঢাকা আবাহনীর সাথে, হ্যাঁ, একটা ফ্রেন্ডলি ম্যাচ, সেখানে আন্ডার-20 1 গোলে জিতেছিল। তো মেইন ব্যাপার হলো যে আপনি যেটা বলছেন সময়টা কিন্তু খুবই কম। হ্যাঁ, এখানে কিন্তু যারা সুলিমান ব্রাদার্স বলেন বা আরও কিছু প্রবাসী প্লেয়ার কিন্তু রয়েছে, হ্যাঁ, তাদের সাথে আসলে আমাদের এখানকার প্লেয়ারদের আসলে কম্বিনেশন তৈরি করতে যে সময়টা দরকার, সেই সময়টা তো অবশ্যই এই 6-7টা সেশনে কখনোই সম্ভব না, যেটা সত্যি কথা। বিকজ এসভিত্তিক দল আর সিনিয়র দলের ভিতরে তফাৎ হলো বয়সভিত্তিক দলগুলি কিন্তু একটু সময় নেয় অ্যাডাপ্টের জায়গাতে, হ্যাঁ, অ্যাডজাস্টমেন্টের জায়গাতে কিন্তু একটু সময় নেয়। বিকজ তারা ভেরি ইয়ং, তাদের আসলে বোঝাপড়াটা করতে কিন্তু একটু সময় লাগে। তো সেইখান থেকে আসলে আমার কাছে মনে হচ্ছে যে এই স্বল্প সময়ের ভিতরে আসলে টিম কম্বিনেশন কীরকম হবে, কোচের ফরমেশন কী হবে, আসলে প্লেয়ারদের ভিতরে বোঝাপড়াটা কত তাড়াতাড়ি করতে পারবে, সেটা কিন্তু আসলে একটু হলেও ডিফিকাল্ট হবে। হ্যাঁ, কারণ আপনি জানেন আমাদের গ্রুপে কিন্তু পাকিস্তান এবং ইন্ডিয়াও রয়েছে আমাদের গ্রুপে। হ্যাঁ, তো সুতরাং দুইটা ম্যাচে কিন্তু ডিফিকাল্ট, এবং পাকিস্তান আন্ডার-20 দলটাও আমি শুনলাম বেশ স্ট্রং, ইন্ডিয়া তো সবসময়ের জন্য স্ট্রং। তো সুতরাং গ্রুপটা যেহেতু স্ট্রং করেছে, আমার কাছে মনে হয় যে প্রথম ম্যাচটা খুব ইম্পর্টেন্ট, এবং সেই ইম্পর্টেন্টের জায়গা থেকে আমি বলবো যে আমাদের ছেলেরা যদি একটু দ্রুত মানিয়ে নিতে পারে দলের সাথে, আমার মনে হয় সেটা সব থেকে ভালো হবে। এমিলি ভাই, এই আসরে অনূর্ধ্ব-20 দলের আসরে এবার 7টা দল রয়েছে, একটা এ গ্রুপে রয়েছে 4টা, এবং আমরা বি গ্রুপে রয়েছে। সেক্ষেত্রে আমাদের গতবার যেহেতু আমরা বলছি আমরা রানিং চ্যাম্পিয়ন, সেক্ষেত্রে এবার শিরোপা ধরে রাখাটা আমাদের জন্য আসলে কতটা মানে চ্যালেঞ্জিং হবে নাকি সহজ হবে? যেহেতু আমরা পাকিস্তান এবং ইন্ডিয়াকে হারাতে পারলেই আমাদের হচ্ছে চ্যাম্পিয়নের যে পথটা সেটা অনেক এগিয়ে যাবে। সেক্ষেত্রে কি মনে
মনে হচ্ছে? কারণ গতবার কিন্তু অনূর্ধ্ব 19 দলে আমরা ইন্ডিয়ার কাছে 1-1 গোলে ড্র করার পর আমরা 4-3 ব্যবধানে পেনাল্টি শুট আউটে হেরে গিয়েছিলাম। সেক্ষেত্রে এইবার যেহেতু ইন্ডিয়া শেষ ম্যাচ হতে যাচ্ছে বাংলাদেশের, সেক্ষেত্রে কি মনে হচ্ছে লক্ষ্যটা আসলে কতটুকু আসলে কাছে মনে হচ্ছে? না, এজ ভিত্তিক দলগুলি যখনই যায়, হ্যাঁ, তখনই কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যায়। এবং এজ ভিত্তিক দলগুলি যদি মেয়েদের ছেলেদের সব জায়গাতেই বলেন, সব জায়গায় কিন্তু আমাদের দলগুলি সবসময় ভালো করে। হ্যাঁ, অ্যাটলিস্ট চ্যাম্পিয়ন হতে না পারলেও ফাইনাল কিন্তু আমরা সবসময়ের জন্য খেলি। এবং অপোনেন্ট যারা আমাদের এগেনস্ট যারা থাকে তারা সবসময় কিন্তু আমাদেরকে অন্যরকম একটা সমীহ করে। এবং আপনি যেটা বলছেন যে এবার আসলে আমাদের লক্ষ্যটাকে, লক্ষ্য তো অবশ্যই চ্যাম্পিয়ন হওয়া। এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য কিন্তু দেখবেন বেশ কিছু প্রবাসী প্লেয়ার আনা হয়েছে, বিদেশি কোচ নিয়োগ দেওয়া হয়েছে, এবং আমাদের এখানেও যারা লোকাল ট্যালেন্টেড কোচ আছে তাদেরও কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। লাইক গোলকিপার বিপ্লব ভাই রয়েছে, এখানে মিশু রয়েছে, এদের মতো ট্যালেন্টেড কোচেরাও কিন্তু এই হেড কোচের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে। সুতরাং ভিউটা তো আসলে পরিষ্কার যে আমরা এখানে চ্যাম্পিয়ন হতে যাচ্ছি। বাট মেইন ফ্যাক্ট হলো আপনি যেটা বলছেন যে আমাদের গ্রুপে পাকিস্তান এবং ইন্ডিয়ার সাথে কিন্তু 2টা ম্যাচ আছে, এখানে আপনি জিততে পারলে দেন আপনি কিন্তু সেমিফাইনালে চলে যাবেন। সুতরাং আমি বলবো যে কিছুটা ডিফিকাল্ট আবার সহজও আছে, ইটস ডিপেন্ড অন আপনি প্রথম ম্যাচটা কীভাবে খেলবেন। হ্যাঁ, প্রথম ম্যাচে জয়ের উপর অনেক কিছু ডিপেন্ড করে। প্রথম ম্যাচে যদি আপনি হোঁচট খান তখন কিন্তু আবার ইন্ডিয়াকে আপনাকে ইন্ডিয়ার সাথে জিততেই হবে। সুতরাং পাকিস্তানের সাথে 23 তারিখে যে ম্যাচটা হতে যাচ্ছে, আমি বলবো যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ। ওই ম্যাচটা যদি আপনি জিততে পারেন দেন আপনি নেক্সট ম্যাচের জন্য প্ল্যান করতে পারবেন। আমরা এখনও কিন্তু আসলে আমাদের সিনারিটা আমাদের কাছে এখনও পরিচিত না যে আসলে এই দলটা কোন স্টাইলে খেলে, তাদের আসলে চ্যাম্পিয়ন হতে পারবে কিনা। কারণ আমরা তো এখন আসলে তাদের কোনো ফ্রেন্ডলি গেম বা কোনো ম্যাচ এখনও দেখিনি, যেটা সত্যি কথা। একটা ম্যাচে ঢাকা আবাহনীর সাথে খেলেছে, তারা এখানে জিতেছে, বাট ওইটাও ট্রায়াল ম্যাচ ছিল প্রবাসী প্লেয়ারদের। তো আমি বলবো যে প্রথম ম্যাচটা খুব ইম্পর্টেন্ট, এবং ওই ম্যাচটা টোনেই বলে দেবে যে আসলে আপনি টুর্নামেন্টে কি করবেন। আপনি যেমনটা বলছেন যে আমরা কোনো ফ্রেন্ডলি ম্যাচ দেখার সুযোগ পাই না, এই একটা কথা ধরে আমি প্রশ্ন করতে চাই। সেটা আমরা অন্যান্য দলগুলো বা অন্যান্য দেশে আমরা দেখে থাকি যে অনূর্ধ্ব যারা বয়সভিত্তিক দল থাকে বিভিন্ন দেশের সাথে তারা প্রতিযোগিতার নামে, আমরা আমাদের দেশে কখনো দেখে থাকি না। এই যে আমরা যদি এই টিমটার কথাই ধরি, সেক্ষেত্রে অনূর্ধ্ব 19 দলে যে কয়টা ম্যাচ খেলেছে প্রতিপক্ষ যারা ছিল তারাই গত বছর 2025 সালে তাদের সাথে তারা লড়াই করেছে। এছাড়া আর কোনো ম্যাচের সাথে তারা বা দলের সাথে কোনো কম্পিটিটিভ ম্যাচেই যায়নি। এইটা আসলে আমাদের, আপনি যখন ছিলেন, আপনি যখন কাজ করেছেন তখনও নিশ্চয়ই আপনার এই অভিজ্ঞতাই হয়েছে। এবং আমরা নারী দলেও আমরা খুব বেশি দেখি না বয়সভিত্তিক দলে যে হাড্ডাহাড্ডি লড়াই অন্য দেশের সাথে। এই পরিকল্পনাটা কেন বাফুফের মাথায় থাকে না? শুধু জাতীয় দল কেন্দ্রিকই কেন অন্য দলের বিপক্ষে ম্যাচ খেলার সিদ্ধান্ত তারা নিয়ে থাকেন? না, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি যেটা বললেন যে আমাদের এসবিটিক দলগুলিতে কিন্তু আমরা যখন কোনো টুর্নামেন্ট খেলতে চাই তার আগে দেখা যায় যে আমরা তেমন কোনো ফ্রেন্ডলি ম্যাচ বা স্ট্রং অপোনেন্টের সাথে ম্যাচ খেলার সুযোগ পাই না বা সুযোগ তৈরিও করি না। দেখেন আমাদের এখানে যে দলটা আছে, দলটা বেশ স্ট্রং আমার কাছে মনে হচ্ছে আমাদের দলটাকে। সুতরাং স্ট্রং আপনি তখন আরও করতে পারতেন যখন আপনি একটা দুইটা স্ট্রং টিমের সাথে 2টা ফ্রেন্ডলি ম্যাচ খেলে আপনি সাফের প্রিপারেশনটা নিতে পারতেন, সেটা কিন্তু আমরা করতে পারিনি। এবং বয়সভিত্তিক বলেই কি আসলে এইভাবে প্রিপারেশন না? মানে আমার কাছে সেটাই মনে হয়। দেখেন আমরা সিনিয়র টিম খেলতে যাবো, আমরা কিন্তু ভিয়েতনামের আগে, সিঙ্গাপুর আগে ভিয়েতনামের সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবো। সো এখানেও আমার কাছে মনে হয় যে একটা দুইটা ফ্রেন্ডলি ম্যাচ অ্যারেঞ্জ করা উচিত ছিল। এবং আমি যেটা শুনেছিলাম যে জাতীয় দলের সাথে আন্ডার-20 একটা ম্যাচ হবে, সেটা হলেও কিন্তু খেলা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু হয়নি। সেটা হলেও আমার কাছে মনে হয় যে একটা ভালো হতো, কারণ একদমই প্রিপারেশন ম্যাচ ছাড়া আপনি এই ধরনের টুর্নামেন্টে খেলতে যাওয়া, এটা আমার কাছে মনে হয় যে ভেরি ডিফিকাল্ট। কারণ আপনার প্রবলেমগুলি কোথায়, যেগুলি যদি আপনি সলভ আউট না করতে পারেন তখন টুর্নামেন্টে গিয়ে কিন্তু প্রথম ম্যাচে আপনাকে একটা বাধাগ্রস্ত হতে হবে। আমার কাছে মনে হয় যে আপনি যদি সাফার অন্যান্য দলগুলি দেখেন, আমার কাছে মনে হয় যে তারা দেখবেন যে আমাদের তুলনায় ভালো প্রিপারেশন ম্যাচ খেলে আসছে বা ভালো একটা প্রিপারেশন নিচ্ছে। সেই তুলনায় কিন্তু আপনি যেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা এসবিটিক দলগুলিকে কখনই ছেলে বা মেয়েদের ক্ষেত্রে আমরা কিন্তু আন্ডার-20 দেখবেন এশিয়া কাপ খেলতেও কিন্তু যাবো, সেখানেও আমি জানি না কোনো ফ্রেন্ডলি ম্যাচ অ্যারেঞ্জ করতে পেরেছি কিনা, এখনো পর্যন্ত কিছু বলেনি। তো সুতরাং আপনার কথাটাই ক্লিয়ার যে আমরা আসলে এই এসবিটিক দলগুলিতে আসলে আমরা ওইভাবে ফোকাস রাখি না। বাট আপনি যদি এইখানে ফোকাস না রাখেন তখন কিন্তু আপনি আপনার মেইন যে জাতীয় দল যখন, তখনই কিন্তু এই ল্যাকিংসগুলি কিন্তু তখন কিন্তু অটোমেটিক চলে আসে। সুতরাং তাদের প্রতি কিন্তু আমার কাছে মনে হয় যে বেশি আমাদের সময় দিতে হবে এবং আমাদের তাদের পিছনে কিন্তু আমার মনে হয় ইনভেস্টমেন্টটা বেশি করতে হবে। এবং একটা দুইটা ফ্রেন্ডলি ম্যাচ যদি খেলাটা যেত স্ট্রং টিমের সাথে, তখন কিন্তু আমার কাছে মনে হয় যে তাদের প্লেয়ারদেরও কিন্তু মেন্টালিটিটা কিন্তু ওই লেভেলে গিয়ে তার টুর্নামেন্টটা শুরু করতে পারতো। এমিলি ভাই, আরও অনেক আলোচনা করবো, তবে একটা কথা বলছিলাম বাংলাদেশ ফুটবল দলের প্রস্তুতি নিয়ে। এমিলি ভাই যেটা বলেছে, বিরতির আগে আলোচনা করছিলাম যে এই যে বয়সভিত্তিক দলগুলোকে কেন্দ্র করে যে পরিকল্পনাটা হওয়া উচিত একদম শুরু থেকে, সেটা কখনোই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধীনে হয় না। শুধু আমরা যখন বয়সভিত্তিক দলের সাফ টুর্নামেন্টগুলো খেলে থাকি সেগুলোর সাথে আমরা বাইরের দলের সাথে প্র্যাকটিস করার সুযোগ পেয়ে থাকি। এবং বিশেষ করে কোচ নেওয়ার বিষয়টা আমরা যদি একটু এর আগে একটু পরিসংখ্যানটা দেখতে চাই যে বাংলাদেশ ফুটবল দলে বয়সভিত্তিক দলের পারফরমেন্সটা কি করেছে তারা, কারণ অনেকগুলো তারা চ্যাম্পিয়ন হয়েছে এর আগের বারও, অনূর্ধ্ব 19, 18 এবং
দলে আমরা যদি একটু 2017 সাল থেকে দেখতে চাই, যেটা হচ্ছে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ছিল। বাংলাদেশ নেপালের বিপক্ষে তারা হচ্ছে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হেরে যাওয়াতে রানার্স আপ হয়েছে, সেটা অনূর্ধ্ব 18 ছিল। 2019 সালে ভারতের কাছে বাংলাদেশ 2-1 ব্যবধানে হেরেছে অনূর্ধ্ব ওই একই পর্যায়ে। 2022 সালেও বাংলাদেশ একই প্রতিপক্ষ ভারত 5-2 ব্যবধানে হেরেছে, সেটা অনূর্ধ্ব 20 ছিল। এবং 2024 সালে যেটা বলছিলাম যে আমরা এখন এই টুর্নামেন্টের রানিং চ্যাম্পিয়ন, বাংলাদেশ নেপালের বিপক্ষে আমরা 4-1 ব্যবধানে জিতেছিলাম। এবং 2025 সালে সবশেষ ভারতের বিপক্ষে অনূর্ধ্ব 19-এ 1-1 গোলে ড্র করাতে আমরা সেই ম্যাচটা আমরা রানার্স আপ হয়েছি। এই যে বাংলাদেশ দলের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সটা আসলে পুরো টিমের যে বর্তমান পরিস্থিতি বা সারা বছর যে প্রস্তুতিটা হয়ে থাকে সেটার উপরেই ভিত্তি করে আসলে এগুলো কাজ হয়ে থাকে। এই টেবিলটা দেখে কি মনে হচ্ছে, বাংলাদেশ দল মানে আগাচ্ছে সামনের দিকে নাকি একই অবস্থানে আছে? কারণ একটা আমরা 2024 সালে একবার আমরা অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন হয়েছি। না, আপনি যদি দেখেন স্টার্টে কিন্তু দেখেন প্রত্যেকবারই কিন্তু বাংলাদেশ ফাইনাল খেলেছে। হ্যাঁ, ম্যাক্সিমাম রানার আপ হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে শুধু একবার, মানে ফাইনালে দৌড়ে যেতে পেরেছে, তবে চ্যাম্পিয়ন হওয়ার মুকুটটা তাদের খুব বেশি অর্জন করতে পারেনি। রাইট। তো ব্যাপারটা হলো যে আমরা কিন্তু ট্র্যাকে আছি, বাট আমার কাছে মনে হয় যে আমরা যদি এখান থেকে আরও যদি সামনের দিকে যেতে চাই, তখন আপনাকে কি করতে হবে, এই রানার আপ থেকে আমাদেরকে রেগুলার চ্যাম্পিয়ন হতে হবে। চ্যাম্পিয়ন হলে আর তখন আপনি কিন্তু আসিয়ান কান্ট্রির সাথে কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন, ফাইট করতে পারবেন, লাইক সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, এদের সাথে কিন্তু তখন আপনি রেগুলার বেচে কিন্তু ভালো করতে পারবেন। বাট এখনও কিন্তু আপনি যে সাফের দলগুলির ভিতরেই পড়ে রয়েছেন, এবং আমাদের ফুটবল নট অনলি এসবিটিক দল, আমাদের সিনিয়র টিমও আমরা কিন্তু এখনও সাফ থেকে বেরোয় কিন্তু আমরা অন্যান্য আসিয়ান বা মিডল ইস্ট বা আমাদের থেকে ওপরের যে দলগুলি তাদের সমকক্ষ দল কিন্তু এখনও হতে পারেনি। হ্যাঁ, তো এটা হতে পারিনি দেখেই কিন্তু এসবিটিক দলগুলো কিন্তু এখন সাফে এখানে গিয়ে কিন্তু রেগুলার আমরা কিন্তু চ্যাম্পিয়ন হতে পারি না, ফাইনালি গিয়ে আমরা হেরে যাই। এবং এই পারফরমেন্স কিন্তু আমাদের জাতীয় দলও পরে গিয়ে আপনি দেখবেন আমরা 11th আওয়ারে গিয়ে কিন্তু আমরা গোল কনসিড করে ম্যাচ হেরে যাই, আর ড্র করি। হ্যাঁ, সুতরাং এই হেবিটটা কিন্তু এই এসবিটিক দল থেকে আসছে। সুতরাং আমার কাছে মনে হয় আমরা এখান থেকে আমাদেরকে বের হতে হলে আমরা প্রথম আলোচনা করেছিলাম যে আমাদের প্রিপারেশনের যে ব্যাপারটা, হ্যাঁ, ওইটা কিন্তু এসবিটিক দলে আরও বাড়াতে হবে। হ্যাঁ, এবং আমার কাছে মনে হয় যে আমাদের ওই জায়গাতে ইনভেস্ট বেশি করতে হবে, কোচিং স্টাফ থেকে শুরু করে আমাদের ওইখানে আরও হাই কোয়ালিটি, এবং আমার কাছে মনে হয় যে তাদের ফ্যাসিলিটিসের যে স্ট্যান্ডার্ড সেটা আরও বাড়াতে হবে। তখনই কিন্তু আপনি ওখান থেকে কোয়ালিটি প্লেয়ার পাবেন যারা কিনা জাতীয় দলকে আপনাকে নিয়মিত সার্ভিস দেবে। এবং আমার মনে হয় যে সাফ থেকে আমরা আসিয়ান লেভেল বা এশিয়াতে বড় দলগুলির সাথে খেলার মতো অবস্থা তৈরি করতে পারবো। দলগুলো বেস্ট যদি প্রস্তুতি বলি, সেই প্রস্তুতির জায়গাটাতে আসলে একটা ভালো একটা কোচ নিয়োগ দেওয়ার প্রয়োজন, এবং সেই কোচ ধারাবাহিকভাবে যেন দলের সাথে থাকতে পারে সেই প্রক্রিয়াটা তো হতে হবে। আমরা একটু দেখতে চাই যে বাংলাদেশ এই বয়সভিত্তিক দলের ধারাবাহিকতা কিভাবে, কেমনভাবে কোচ পরিবর্তন হয়েছে বা কত সাল পর্যন্ত তারা থেকেছে। আমরা 2011 সাল লাস্ট 10 বছরের পরিসংখ্যানটা একটু দেখতে চাই। সেটা 2011 সাল নিকোলা লেভস্কি ছিলেন মেসিডোনিয়ার, তিনি নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এবং 2 বছর কাজ করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব দলের সাথে। 2013 সালে আমরা দেখছি আবারও কোচ পরিবর্তন হয়েছে, রেনে কোস্টার আছেন নেদারল্যান্ডসের। 2015, 16, 17 বাংলাদেশের কোচরাই তারা কাজ করেছেন। সাইফুল বাড়ি টিটু এখন যিনি ডেভেলপমেন্ট বা টেকনিক্যাল কমিটির হয়ে কাজ করছেন, তিনি ওখানে আছেন। মাহবুব হোসেন রক্সি আছেন বাংলাদেশের। এরপরে আবার 2017, কারণ মাহবুব হোসেন রক্সি 2017 পুরো মৌসুমটা কাজ করেনি, 2017-18তে আবার একজন ইংল্যান্ডের কোচ নিয়োগ দেওয়া হয়েছে, অ্যান্ড্রু অর্ড আছেন তিনি। এবং আমরা যদি আরেকটু পরে দেখতে চাই যে আরও অনেক কোচ রয়েছে। 2018 সাল পরে 19 সালে অ্যান্ড্রি পিটার টার্নার আছেন যিনি ইংল্যান্ডের, তিনি কাজ করেছেন, তিনি একটা লং টাইম কাজ করেছেন বাংলাদেশ দলে। 2022 সালে পলিসি বলে দেখি, যেটা পরবর্তীতে তিনি টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নারী দলের সাথে অনেকদিন কাজ করেছেন। 2022-23 সালে রাশেদ আহমেদ পাপ্পু বাংলাদেশের, এবং পরপর মারুফুল হক এবং গোলাম রব্বানী ছোটন দীর্ঘ একটা সময় কাজ করেছেন এই বয়সভিত্তিক দলের সাথে। এখন মার্ক কক্স আছেন। সবকিছু মিলে আসলে মানে বাংলাদেশ দলের আমরা দেখছি বিদেশি কোচ রয়েছেন, বাংলাদেশি কোচরা রয়েছেন, তবে এই যে একটা ধারাবাহিক পারফরমেন্স বা ধারাবাহিকভাবে থেকে যাওয়া লং টাইম, সেইটা কখনো হতে পারেনি। সেটা হলে আরেকটু ভালো হতো কিনা দলের জন্য প্রস্তুতিতে। দেখেন একাডেমিক্যালি যে কোচগুলি, এসবিটিক দলের যে কোচগুলি, এগুলি বারবার শিফট হলে কিন্তু প্লেয়ারদের পারফরমেন্সের উপর বড় একটা ইম্প্যাক্ট পড়ে। হ্যাঁ, এটা সারা পৃথিবীতেই দেখবেন যে একাডেমিক্যালি যে কোচগুলি বা এসবিটিক দলের কোচগুলি তারা কিন্তু কন্টিনিউ একটা প্রসেস মেনটেন করে। হ্যাঁ, ওখানে কিন্তু দেখবেন খুব কুইক যে কোচ সাফেল করে তা কিন্তু নয়। হ্যাঁ, ওদের একটা প্ল্যানই থাকে, আন্ডার-20 বা আন্ডার-17 বা আন্ডার-16 যাদেরকে নিয়ে কাজ করবে একটা দীর্ঘমেয়াদী প্ল্যান করে কিন্তু তাদেরকে দায়িত্ব দেওয়া হয়, যারা কিনা ওই কোচিং স্টাফ এবং প্লেয়ারদের সাথে তাদের একটা এমন বন্ডিং হয় যেটা পরবর্তী সময় রেজাল্ট পাওয়ার জন্য খুব উপকৃত হয়, যেটা সারা পৃথিবীতে এই প্রসেসেই চলে। তো আপনি যেটা এখানে দেখেছেন আমাদের এসবিটিক দলগুলিতে প্রত্যেক সময় ম্যাক্সিমাম সময় কিন্তু আমাদের কোচ বদল হয়েছে। ছোটন ভাই একটা দীর্ঘ সময় ধরে মেয়েদের দলে ছিল, বাট ছেলেদের দলগুলি যদি দেখেন
দেখেন সেখানে কিন্তু আমার কাছে মনে হয় যে আন্ডার-20 বা আন্ডার-17 বা আন্ডার-19 যে দলগুলি সেখানে কিন্তু একের পর এক কোচ পরিবর্তন হয়েছে, যার কারণে কিন্তু দেখবেন যে আমাদের যে আমরা ভালো করেছি, ফাইনাল খেলেছি, বাট চ্যাম্পিয়নের জায়গাটা কিন্তু আমরা কম ধরে রাখতে পেরেছি। এর অন্যতম কারণ হলো এই যে কোচ পরিবর্তন, প্লেয়ারদের সাথে কোচের একটা দূরত্ব বা টিম কম্বিনেশন, সব কিছু মিলিয়ে এক এক কোচের এক এক রকমের প্ল্যানের সাথে প্লেয়ারদের অ্যাডজাস্ট হওয়া, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে এই প্রক্রিয়াগুলি আসলে আমাদেরকে পিছিয়ে দিয়েছে। আমি সবসময় বলি যে আপনি যদি ভিত্তিক দলগুলিতে যদি হাই স্ট্যান্ডার্ড হাই প্রোফাইল টাইপের একজন কোচ যদি নিয়োগ দেন, একটা কোচিং স্টাফ নিয়োগ না দেন, তখন ওই প্লেয়াররা কিন্তু শিখে আসতে পারবে না জাতীয় দলের জন্য। সুতরাং ওই লেভেলেই আপনাকে বেশি ইনভেস্ট করতে হবে এবং ওইখানেই কিন্তু আপনাকে কোচিং স্টাফের মান বাড়াতে হবে। এবং আমি মনে করি যে ওদেরকে নিয়ে যদি আপনি ফিউচার প্ল্যান না করেন, তখন তো আসলে এদেরকে দিয়ে আপনি জাতীয় দলে কাজ করাতে পারবেন না। সুতরাং ওই লেভেলে আমরা এখনও কিন্তু ওই গুরুত্বটা দিচ্ছি না, যার কারণেই কিন্তু দেখবেন যে আমরা ভালো করছি বাট আলটিমেটলি চ্যাম্পিয়ন হতে পারছি না। বাট সাফে যদি এখনও দেখেন, আমার কাছে মনে হয় যে আমাদের ভিত্তিক যে ট্যালেন্ট রয়েছে, সব থেকে বেশি ট্যালেন্টেড প্লেয়ার আমাদের বাংলাদেশে রয়েছে, যদি অনেস্টলি বলি, অন্যান্য দেশের তুলনায় ইন্ডিয়া বলেন বা পাকিস্তান বলেন, বিকজ তারা এই ফ্যাসিলিটিস মাধ্যমেই কিন্তু তারা দেখবেন যে ফাইনাল খেলছে, ভালো করছে। হ্যাঁ, বাট তাদেরকে যদি ফ্যাসিলিটিস বেশি ইনশোর করেন, অ্যাট দ্য সেম টাইম কোচিং স্টাফে যদি আপনি একটা ভালো স্ট্যান্ডার্ড মেনটেন করবেন, দেখবেন যে এই প্লেয়াররা আপনাকেই কিন্তু একটা সময় অন্য উচ্চতায় নিয়ে যাবে। সুতরাং আমি বলবো যে ভিত্তিক দলগুলিতে আমি অনেক আগে আপনাদের এই শোয়েতেই বলেছি যে আমাদের ভিত্তিক দলগুলি নিয়ে কিন্তু এখন আমাদের তেমন কোনো পরিকল্পনা নাই। সুতরাং ওই পরিকল্পনাটা হচ্ছে সব থেকে বেশি এবং ওখানে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। এমিল ভাই, আরেকটা জিনিস আমি খেয়াল করেছি যে বয়সভিত্তিক দলে যখনই যারা কোচ হিসেবে নিয়োগ প্রাপ্ত হন, তাদের খুব বেশি যে মানে বাংলাদেশ দলের মতো ওই যেই দেশে তিনি থাকেন, ইংল্যান্ড হোক বা অন্য মেসিডোনিয়া হোক, সেই দলের যে মূল দলের সাথে কাজ করার অভিজ্ঞতা খুব বেশি কোচের নেই, যারা বাইরের দেশ থেকে এসেছেন। আমরা মার্ক কক্সের কথাই বলতে পারি, তিনি কিন্তু এই যে শুধু বাংলাদেশ দলটাই মূল দল হিসেবে তার সিভিতে যোগ হতে যাচ্ছে। সেক্ষেত্রে এই যে বাংলাদেশ দলের কোচ নির্বাচনের ক্ষেত্রেও যে বাফুফের আসলে উদাসীনতার জায়গাটা রয়ে গেছে কিনা এখনো বয়সভিত্তিক দলের ক্ষেত্রে, কারণ আমরা দেখে থাকি এটা, মানে আপনি বলছিলেন যে বয়সভিত্তিক দল থেকেই তো পরবর্তীতে জাতীয় দলে তারা হচ্ছে নিজেদেরকে জায়গা করে নেবেন। সেক্ষেত্রে তাদের এই জায়গায় যদি ভিতটা শক্ত না থাকে, তাহলে পরবর্তীতে ওই জায়গাটা একটু নড়বড়ে হয়ে যায়। সেই জায়গায় আরেকটু বেশি সজাগ হওয়া বা নজরদারি বাড়ানোর সুযোগ আছে কিনা বাফুফের? সজাগ হওয়ার সুযোগ আছে কিনা, সজাগ হতে হবে। হ্যাঁ, সুযোগ আছে কিনা সেটা তো কোশ্চেন থেকে যায়, বাট আমার কাছে মনে হয় যে ওই জায়গাটাতে নিয়েই বেশি আমার মনে হয় ফোকাস করতে হবে। নট অনলি সিনিয়র জাতীয় দল, ভিত্তিক দল। আপনি মার্ক কক্সের কথা বললেন, মার্ক কক্স সম্পর্কে আমি এই আপনাদের সাথে আস্তে আস্তে দেখলাম যে তার সার্টিফিকেট নাকি অরিজিনাল না, তার নাকি ওয়েফা প্রো লাইসেন্স, যে কোচিং লাইসেন্স যেটা থাকতে হয় জাতীয় দলে কোচিং করতে, সেই লাইসেন্সও যেটা শুনলাম সেটাও নাকি তার ঠিক নেই। আমি ঠিক জানি না, আমি যেটা মানে সোশ্যাল মিডিয়াতে দেখলাম। এগুলি যদি হয় তাহলে তো দেখতে হবে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আসলে কোচ নিয়োগের আগে আসলে যাচাই বাছাই বলেন বা তাদের লাইসেন্সিংয়ের যে প্রক্রিয়াগুলি সেগুলি ঠিকঠাক আছে কিনা সেগুলি যাচাই না করেই নিয়োগ দেয়। এবং ইটস ভেরি আনফর্চুনেট যে 1 মাসের জন্য একটা দলের একজনকে কোচ হিসাবে নিয়োগ দেওয়া, এটা আসলে কতটা যুক্তিযুক্ত সেটাও আসলে দেখার বিষয়। সব কিছু মিলেই কিন্তু এই কোচ নিয়োগের ব্যাপারে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন অনেক উদাসীনতা, নট অনলি এবারে, অনেক বছর ধরে, বিগত বছরগুলো আমরা যখন খেলেছি তখনও। হ্যাঁ, আপনি যদি আমরা যদি কথাই বলি, ক্যাভরেরার কথাই বলি, দেখেন আমরা সবসময় কিন্তু ক্যাভরেরার সমালোচনা করেছি, বাট বাফুফে যেটা করছে যে তারা কিন্তু তাদের প্রসেস মেনটেন করে যাচ্ছে। বাট আপনার দলের স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি আপনি কোচিং স্টাফ না দিতে পারেন, তখন ওই দলে কিন্তু সাকসেস পাওয়াটা ইজ ভেরি ডিফিকাল্ট। এখন তো জাতীয় দল, সিনিয়র জাতীয় দল যেটা খেলছে, তার তো একটা স্ট্যান্ডার্ড দল মেনটেন হয়েছে, ঠিক আছে। তো সেখান থেকে কিন্তু আপনার কোচিং স্টাফটাও কিন্তু আসলে ওই লেভেলে নিতে হবে। সুতরাং এটা কিন্তু এই জিনিসগুলি কিন্তু ভিত্তিক দল থেকেই কিন্তু আস্তে আস্তে জাতীয় দলেও কিন্তু বড় একটা ইম্প্যাক্ট পড়ে। এবং আপনি যখন আন্ডার-20-তে বা আন্ডার-19 বা আন্ডার-17 যে কোচিং স্টাফগুলি বিগত দিনেও দেখেছি, সেখানেও আমার কাছে মনে হয়েছে যে আমি সবসময় বলি যে যাচাই বাছাই করা উচিত এবং কোচিং স্টাফটা যদি যতদিন পর্যন্ত স্ট্যান্ডার্ড মেনটেন না করবেন, ততদিন পর্যন্ত কিন্তু প্লেয়ারদের কাছ থেকে আপনি ভালো সার্ভিস পাবেন না। এমিল ভাই, আরো অনেক কথা রয়েছে ফুটবল এই বয়সভিত্তিক দলে নিয়ে আসলে কতটা নয়ছয় হচ্ছে সেটা নিয়ে আলোচনার সুযোগ রয়েছে এবং আলোচনা করব নিশ্চয়ই, তবে একটা বিরতি নিতে হচ্ছে। আছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক জহিদ হাসান এমিলি। এমিল ভাই, কথা বলছিলাম যে বাংলাদেশ বয়সভিত্তিক দলটা নিয়ে, আপনি বলছিলেন মার্ক কক্সের এই যে বিভিন্ন গুঞ্জন রয়েছে, তিনি যে সার্টিফিকেট বা যে সিভিটা দিয়েছে সেই সিভিটা আসলে তার প্রপার হয়নি, বা তার যে লাইসেন্সধারী যে যোগ্যতার বিষয়টা সেটা আসলে যথাযোগ্য হয় না, বা ওইটা আসলে এখনো প্রমাণ করার সুযোগ রয়েছে। সেই ক্ষেত্রে বাফুফের যে তদারকির বিষয়টা বা যাচাই বাছাই যে প্রক্রিয়া, সেটা থেকে আসলে সবসময় গাফিলতি থেকে যায় কিনা, যে হ্যাঁ একটা তাড়াহুড়ো করে 1 মাসের কোচের জন্যই তো আসলে নিয়োগ দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে মানে কম সময়ের জন্য নিয়োগে তাদেরকে আরো একটু বেশি মানে
যেটা বলছিলাম যে নজরদারি বাড়ানো উচিত ছিল কিনা? তা তো অবশ্যই। দেখেন যেহেতু আশেপাশে গুঞ্জন এসছে, নিশ্চয়ই খবরটা কিছুটা হলেও সত্যি হতেও পারে। দেখেন বিগত দিনে যত কোচ বাংলাদেশে এসেছে আপনি দেখবেন যে আপনারা মিডিয়ার মাধ্যমে কিন্তু সবাই জানতো যে কখন কোচ কোত্থেকে কোন কোচ কোন দলের জন্য আসছে, এসবিটিক দল আর সিনিয়র দল। বাট এবার মার্ক কক্স যে আসছে হঠাৎ করেই কিন্তু চলে আসছে, এবং সেটাও দেখলাম যে 1 মাসের জন্য। এটা কিন্তু আমরা কেউ জানতাম না। হ্যাঁ, এবং যেটা বললেন যে প্রক্রিয়াটা তো আসলে প্রক্রিয়াতে একটা স্বচ্ছতা থাকা উচিত, এবং যাচাই বাছাই ক্ষেত্রে যে আপনি কাকে নিয়েছেন, তার প্রোফাইল কি, সে আগে কোথায় কোচিং করিয়েছে, তার ইন্টারন্যাশনালি কোচিং করানোর মতো এক্সপিরিয়েন্স আছে কিনা, সেগুলি বেস করেই কিন্তু আপনি একজন কোচ নিয়োগ দিবেন। এবং সত্যি কথা বলতে পৃথিবীতে যত কোচিং স্টাফ নিয়োগ দেয় ক্লাবগুলি বা জাতীয় দলের ক্ষেত্রে, আগে কিন্তু একটা কমিটি করা হয় যারা আসলে তার প্রোফাইল চেক করে, তার আসলে কোথায় কোচিং করানোর রকম কোন রেকর্ড রয়েছে, তার সাকসেস কী আছে, সেগুলির উপর ভিত্তি করে কিন্তু একজন কোচ নিয়োগ করা। তো আমাদের এখানে আসলে সেম উল্টোটা, এখানে হুটহাট করে কোচ চলে আসে, দেখা যায় যে রেফারেন্সে বা কোনো মাধ্যমে বা কারো মাধ্যমে এখানে কোচ চলে আসে। হ্যাঁ, প্রপার কোনো গাইডলাইন ছাড়া কোচ চলে আসে, যার কারণেই দেখবেন কিন্তু এখানে কোচিং করাতে সে কিন্তু তারাও আসলে অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় এবং এখানের সাথে মানিয়ে নিতে পারে না। হ্যাঁ, যার কারণে কিন্তু আলোচনা সমালোচনা তৈরি হতে থাকে। সুতরাং এই শিক্ষাটা অনেক আগেই নেওয়া উচিত ছিল। কোচিং স্টাফ বা হেড কোচ নিয়োগ দেওয়ার আগে প্রক্রিয়াটা যে থাকতে হবে, যে প্রক্রিয়া যেতে হবে, বা যে প্রোফাইলের কোচ আনবেন বা যেভাবেই আপনি কোচ নিয়োগ দেন, একটা কমিটি করে তাদের মাধ্যমে যদি আপনি নিয়োগ দেন, তখন কিন্তু এখানে আপনারা যারা মিডিয়া রয়েছেন তারাও কিন্তু আসলে এই জবাবদিহিতার ভিতরে থাকতে পারবেন বা আনতে পারবেন তাদেরকে, যে কোন প্রক্রিয়া আপনি কোচ নিয়োগ দিলেন। সো সেই সিস্টেমটা কিন্তু আমরা এখানে মেনটেন করি না। আচ্ছা, সেক্ষেত্রে বাংলাদেশ ফুটবল দলের যে বিষয়টা বয়সভিত্তিক দলের, সেক্ষেত্রে ম্যানেজার যিনি এইবার হয়েছেন, নামটা নিশ্চয়ই আমি প্রথমবার শুনেছি, আপনি শুনেছেন কিনা জানি না, সামিদ কাসিম, যিনি তার কোনো, আমার জানা মতে তার কোনো ফুটবলের ব্যাকগ্রাউন্ড নেই। সেক্ষেত্রে একটা বয়সভিত্তিক দলের বা জাতীয় দলের ম্যানেজার হতে হলে যেই যোগ্যতা থাকা উচিত, সেটা কি এই ভদ্রলোকের আছেন কিনা? কারণ আপনি অনূর্ধ্ব-17 দলে কয়েকদিন আগে ম্যানেজার হিসেবে কাজ করেছেন এবং আপনি ফুটবলার, নিশ্চয়ই আরো ভালো বলতে পারবেন এই বিষয়ে। দেখেন, আমি ওনাকে আসলে ঠিকভাবে চিনি না, মানে যেটা হয় আর কি, আমাদের ফুটবল ফেডারেশন হুটহাট করে আসলে অফিসিয়াল কোচ মানে কে জানি কোত্থেকে হয়ে যায় আর কি। হ্যাঁ, প্রসেসটা মেনটেন করা হয় না। এবং যেটা সত্যি কথা, ম্যানেজার হতে হলে তো অ্যাটলিস্ট ফুটবল সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে, বা অর্গানাইজার হিসাবে একটা আইডিয়া থাকতে হবে, বা যে কোনোভাবেই সে তাকে ফুটবলের সাথে রিলেটেড থাকতে হবে। আমি ঠিক জানি না উনি আসলে ফুটবলের সাথে রিলেটেড আছে কিনা। আমি এর আগে কখনো ওনাকে ফুটবলের সাথে ওইভাবে রিলেটেড দেখিনি। বাট ম্যানেজার প্রক্রিয়াটা হলো যে সবসময় দেখেছি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ম্যানেজার নিয়োগের ক্ষেত্রে তাদের আশেপাশের লোকজনকে বা তাদের পছন্দের লোকদেরকেই কিন্তু তারা ম্যানেজারশিপ দিয়ে কিন্তু দলের সাথে পাঠিয়েছে। বাট যারা এক্স ফুটবলার রয়েছে তাদেরও কিন্তু একটা স্বপ্ন থাকে এসবিটিক দলগুলি ম্যানেজার হবে বা জাতীয় দলে ম্যানেজার হবে, তাদেরও কিন্তু এই জায়গাগুলি কিন্তু তারা এই জায়গাগুলিতে কিন্তু কাজ করতে চায়। আপনি যেটা বলেছেন যে লাস্ট ইয়ার আমি আন্ডার-17 ম্যানেজার ছিলাম, কম্বোডিয়াতে গিয়েছিলাম, টিটু ভাই হেড কোচ ছিল, তারপরে কিন্তু আমাকে আর আসলে কোনো রকমের কোনো অ্যাসাইনমেন্টে পাঠানো হয়নি। তো হুটহাট করে একটা ট্যুরের জন্য ম্যানেজার দিয়ে তো সেখানে তো কাজ করার কোনো রাস্তা থাকে না বা কোনো ওয়ে থাকে না। কারণ আপনি একটা ট্যুরে গেলেন হয়তো 10-15 দিনের একটা অ্যাসাইনমেন্ট, ওখানে কিন্তু আসলে জাজমেন্টেরও কোনো কিছু থাকে না। সো লং প্রসেসে যদি আপনি ম্যানেজার নিয়োগ দেন, সেই ম্যানেজারও কিন্তু একটা পরিকল্পনা থাকে, এবং সেই পরিকল্পনাটা তো অবশ্যই ফুটবল ডেভেলপমেন্টের। তো সেইটা কিন্তু তখন কিন্তু যদি সাবেক ফুটবলাররা হয়, তখন কিন্তু তারা কিন্তু ওখানে কাজ করার একটা সুযোগ পায়। সুতরাং আমি বলবো যে এটা আমি আসলে ফুটবল ফেডারেশনই ভালো জানে আসলে তারা কোন প্রসেসে আসলে ম্যানেজার নিয়োগ দেয় বা কোচিং স্টাফ নিয়োগ দেয়, বা টিমের সাথে যারা টিম লিডার হিসেবে যায় কীভাবে তারা করে, এটা আসলে তারাই ভালো বলতে পারবে। মানে তাদের পরিকল্পনার ঘাটতি নাকি আসলে স্বজনপ্রীতিটা বেশি? আমার কাছে মনে হয় স্বজনপ্রীতির এখানে বড় একটা সুযোগ রয়েছে। কারণ ম্যানেজার নিয়োগ ইজ এ প্রফেশনাল সিস্টেমে যদি আপনি দেখেন, সেখানে আমার কাছে মনে হয় যে ম্যানেজার থাকবে তার কিন্তু একটা বড় দায়িত্ব থাকে টিমের প্রতি। হ্যাঁ, তো সেখান থেকে তাকে জানতে হবে যে টিমটাকে কীভাবে অর্গানাইজ করতে হবে, প্লেয়াররা কীভাবে হ্যাপি থাকবে, প্লেয়ারদের সাথে কমিউনিকেশন কী থাকবে। হ্যাঁ, হুটহাট করে একজন আসলে হয় কি প্লেয়ারদের সাথে ওই ম্যানেজারের কমিউনিকেশনে কিন্তু একটা প্রবলেম হয়। এই ক্ষেত্রে স্বজনপ্রীতিতে বাফুফের স্বজনপ্রীতি ঠিক থাকছে, তবে বাফুফের যারা ফুটবলার রয়েছেন তারা তো আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি যেটা বললাম যে আপনি একটা দলের ম্যানেজার হবেন, ওই প্লেয়াররা যদি আপনার সম্পর্কে না জানে, আপনাকে যদি না চিনে, তখন কিন্তু ওই প্লেয়ারদের প্রবলেমগুলি আপনি কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু ওই ম্যানেজারের কাছে বলতে পারবে না। কারণ আলটিমেটলি সব প্রবলেমগুলি কিন্তু ম্যানেজারই সলভ আউট করে। হ্যাঁ, কোচ শুধু মাঠে ট্রেনিং সেশনগুলি করায়, বাট
অফ দ্য ফিল্ডের যে কাজগুলি থাকে, হ্যাঁ, সেগুলি কিন্তু ম্যানেজারই করতে পারেন। অনেক প্রবলেম থাকে প্লেয়ারদের, সেগুলি প্লেয়াররা কিন্তু ফেস করতে হয় ম্যানেজারের সাথে। সুতরাং ম্যানেজার যদি প্লেয়ারদের সাথে বন্ডিংটা ভালো না থাকে, তখন কিন্তু প্লেয়ারদের এই প্রবলেমগুলি সলভ হয় না, তখন কিন্তু এটা পারফরমেন্সের উপর বড় একটা ইফেক্ট পড়ে। অন্তত ক্যাম্প চলাকালীন তো আসলে সার্বক্ষণিক 24 ঘন্টা প্লেয়ারদের সাথে থাকা উচিত, কারণ আমরা আমাদের আসলে মিডিয়া, এবার আপনি নিশ্চয়ই জানেন, মিডিয়া আমাদের মাঠেও অ্যালাউ করেনি। সেই ক্ষেত্রে আসলে এই ভদ্রলোক আসলে কতক্ষণ মাঠে ছিলেন, খেলোয়াড়দের সাথে আসলে কিভাবে সময় কাটিয়েছেন, সেটাও আমাদের জানা একেবারে বাইরে। সেক্ষেত্রে সার্বক্ষণিক থাকলে তো ওই বিষয়টা আসলে তারও আসলে নজর দিতে অনেক বেশি ভালো হবে, এবং প্লেয়ারদের সাথে যে আন্ডারস্ট্যান্ডিংটা বিষয়টা, সেটা তো আরো একটু বেশি মানে বাড়ার সুযোগ রয়েছে। অবশ্যই, যেটাই বললাম যে ম্যানেজার ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আপনি যখন বিদেশে খেলতে যাবেন, তখন যারা কোচিং স্টাফ রয়েছে তারা শুধু ট্রেনিং সেশনগুলিই করাবে, এরপরে হোটেলে কিভাবে অবস্থান করবে প্লেয়াররা, প্লেয়ারের খাওয়া দাওয়া, প্লেয়ারদের শারীরিক সুস্থতা, সব কিছু মিলিয়ে কিন্তু ম্যানেজারের উপরে কিন্তু অনেক বড় একটা দায়িত্ব থাকে। এবং এখানে যে 6-7 দিন ট্রেনিং করিয়েছে, সেখানেও কিন্তু ম্যানেজার একটা বড় ভূমিকা ছিল। প্লেয়ারদের নিউট্রিশন ঠিক ছিল কিনা, খাওয়া দাওয়া ঠিক ছিল কিনা, তাদের থাকার জায়গাটা ঠিক ছিল কিনা, এগুলি কিন্তু ম্যানেজারকে মেনটেন করতে হয়। সুতরাং সেখানে যদি প্লেয়ারদের সাথে ম্যানেজারের একটা দূরত্ব থাকে, তখন কিন্তু প্লেয়াররা ওই কমপ্লেনগুলি কিন্তু প্রপারলি করতে পারে না, যে প্রবলেমগুলি, তো তখন কিন্তু প্রবলেমগুলো সলভ আউট হয় না। সুতরাং আমি বলবো যে এখানে ম্যানেজার নিয়োগ দেওয়ার ব্যাপারটাও কিন্তু আমি মনে করি যে একটা গুরুত্বর সাথে দেখা উচিত। এখানে আপনি যাকে তাকে দলের ম্যানেজার বানালেই হবে না। হ্যাঁ, যেমন আমাদের জাতীয় দলে আমের ভাই ম্যানেজার, হ্যাঁ, ইটস গুড সাইন, অনেকদিন ধরে সে আছে। হ্যাঁ, তার একটা কিন্তু নির্দিষ্ট প্ল্যান রয়েছে, এবং তিনি নিজেও একজন ফুটবলার ছিলেন, তার কিন্তু একটা নিজস্ব প্ল্যান আছে, এবং প্লেয়ারদের সাথে তার একটা ভালো বন্ডিং রয়েছে, এটা কিন্তু গুড সাইন। বাট আপনি দেখবেন এসবিটিক দলগুলিতে আজকে একজন ম্যানেজার, কালকে আরেকজন ম্যানেজার, পরশু আরেকজন ম্যানেজার, এরকম হওয়াটা উচিত না। এবং এটা হলেও আমার কাছে মনে হয় যে প্লেয়াররা যাকে প্রেফার করবে, প্লেয়ারদের এখানে গুরুত্বটা বেশি দিতে হবে, কারণ প্লেয়ারদের সাথে যদি ম্যানেজারের ডিস্টেন্সটা বেশি থাকে, তখন পারফরমেন্সে কিন্তু বড় ইম্প্যাক্ট পড়ে। এমিলি ভাই, আরো অনেক আলোচনা রয়েছে, তবে আবার একটু থামাতে ছিলাম। বয়স ভিত্তিক দল থেকে তো জাতীয় দলে তারা ট্রান্সফার হবে, একসময় জাতীয় দলে প্রতিনিধিত্ব করবে লাল সবুজের জার্সিতে। সেক্ষেত্রে আসলে যে জায়গাটাতে দরকার ফোকাস দেওয়ার যে বিষয়টা, আমাদের জাতীয় দলে যে সমস্যাটা, ফিনিশারের অভাব, সেই স্ট্রাইকার, এইখানে তো আপনি যেহেতু অনূর্ধ্ব-17 দলে কাজ করেছেন, অনূর্ধ্ব-17 দলটাই তো অনূর্ধ্ব-20 দলে খেলছে, বেশিরভাগ প্লেয়ারই আছে। সেক্ষেত্রে মানে কয়জনকে আসলে ফাইন্ড আউট করা গেছে জাতীয় দলের জন্য, মানে ইমিডিয়েট তো আর হচ্ছে না নিশ্চয়ই, আসলে বয়স বাড়ার সাথে সাথে তাদেরকে যদি স্থানান্তর করা হয়। দেখেন, আমি যে দলটার সাথে ছিলাম, ওখানে বেস্ট ট্যালেন্টেড প্লেয়ার ছিল, যে সত্যি কথা, এই যে ফয়সাল ক্যাপ্টেন যে ছেলেটা, হ্যাঁ, তারপর মোর্শেদ, হ্যাঁ, এরা কিন্তু আমার আন্ডার-17 দলে ছিল। মিচু সেন্টার ব্যাক, হ্যাঁ, এবং রিফাত নামের একটা ছেলে স্ট্রাইকার খেলতো। এখানে কিন্তু বেস্ট ট্যালেন্টেড প্লেয়ার আছে। হ্যাঁ, তো ট্যালেন্টেড প্লেয়াররা আমরা এসবিটিক দলগুলি সবসময় আমাদের ট্যালেন্ট থাকে, বা যখন সিনিয়র জাতীয় দল হয়, তখন দেখবেন যে পারফরমেন্স একটা বড় কলাপস করে। সেটা আমি একটু উদাহরণ হিসেবে দিতে পারি, যেমন সুমন রেজা আছেন, তিনিও কিন্তু বয়সভিত্তিক দল থেকে এসেছেন স্ট্রাইকার হিসেবে, তবে এই জাতীয় দলে যেভাবে পারফরমেন্স করার কথা, সেটা কিন্তু দেখতে পাচ্ছি না আমরা। না, এবং আপনি যেটা বলছেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু জাতীয় দলের স্কোয়াডে যত প্লেয়ার থাক না কেন, আমাদের মেন যে পজিশন স্ট্রাইকার, সেখানে কিন্তু কোনো প্লেয়ার নেই। হ্যাঁ, আপনি যদি এবারও আমাদের সিনিয়র জাতীয় দলের যে স্কোয়াডটা আজকে দিয়েছে 22 জন 23 জনের, সেখানে দেখবেন যে স্ট্রাইকার যারা আছে, আপনি তাদেরকে নিয়ে কিন্তু ওখানে ইউজ করার মতো কোনো প্লেয়ার নেই। মানে আপনি যে আপনার স্টার্টিং 11-এ যে একজন স্ট্রাইকার খেলাবেন, কেন খেলাবেন না? ঘরোয়া ফুটবলে নিশ্চয়ই 8টা-10টা গোল করতে হবে, দেন আপনি তো ওখানে তাকে সুযোগ দিবেন। বাট সেই লেভেলের পারফর্ম করা প্লেয়ার কিন্তু স্ট্রাইকার কিন্তু এই দলের স্কোয়াডে নাই, যার কারণে এসবিটিক দলগুলি তো যেটা হয় যে আমরা ওই পর্যন্তই ভালো করি। যখন ক্লাব ফুটবলে যখন পারফর্ম করতে পারি না, তখন কিন্তু ওইটা কিন্তু জাতীয় দলের ভিতরে একটা বড় ইম্প্যাক্ট পড়ে। সুতরাং স্ট্রাইকার এটা হলো সারা পৃথিবীতে একটা ন্যাচারাল পজিশন। হ্যাঁ, আপনি চাইলেই এইটাকে আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন না। আপনাকে এখানে রেগুলার আপনাকে বেশ গোল করতে হবে, এবং এটার প্রতি একটা প্যাশন থাকতে হবে এই পজিশনটার প্রতি। যেটা আমার কাছে মনে হয়েছে যে আমাদের এসবিটিক দলগুলিতে আমাদের বেস্ট ট্যালেন্টেড প্লেয়ার রয়েছে, বাট তারা যখন সিনিয়র জাতীয় দলে হয় এবং ক্লাব ফুটবলে যায়, তখনই আসলে তারা এই জায়গাটা থেকে হারিয়ে যায়। সুতরাং এটা যদি আপনি বলেন যে সমাধান কথা, আমার কাছে মনে হয় যে আমাদের আসলে ওই প্লেয়ারদের প্রোটেক্ট করতে হবে। হ্যাঁ, প্লেয়ারদের পারফরমেন্স বিচার করে আমার মনে হয় যে তাদেরকে একটা এক্সট্রা নজর রাখতে হবে যে কোন স্ট্রাইকার আসলে ভালো করছে এসবিটিক দলগুলিতে। এখন থেকে আসলে ভাগ করে খেলানো উচিত, রাইট। এবং এদেরকেই দেখবেন যে আপনি স্ট্রাইকিং পজিশনে আপনি যদি ভালো করে এসবিটিক আন্ডার-20 বা আন্ডার-17, তাদেরকে আপনি সিনিয়র জাতীয় দলের সাথে আস্তে আস্তে অ্যাডজাস্ট করান, অ্যাডাপ্ট করান, তখন কি হবে, তার একটা বড় এক্সপিরিয়েন্স হবে। যখন আপনি তাকে মাঠে দিবেন, তখন সে কিন্তু পারফর্ম করার চেষ্টা করবে। সুতরাং আমি বলবো যে এসবিটিক দল থেকেই শুরু করতে হবে আমাদের আসলে সেই কার্যক্রমটা। এমিল ভাইয়া, অনেক ধন্যবাদ এত সুন্দর আলোচনার জন্য এতক্ষণ, এবং আপনি যেভাবে আসলে পরিকল্পনা বা সমাধানের যে পথটা দেখিয়েছেন, নিশ্চয়ই বাফুফে আসলে যদি তাদের কান পর্যন্ত পৌঁছায়, যারা কর্তা ব্যক্তিরা আছেন, নিশ্চয়ই এই পরিকল্পনা যদি এগোয়, বা আপনাদের মতো যারা এক্স প্লেয়ার আছেন তাদের নিয়ে কাজ করার সুযোগ পেলে, নিশ্চয়ই বাংলাদেশ ফুটবল অনেক বেশি উন্নতি করবে এবং অনেক বেশি এগিয়ে যাবে। ধন্যবাদ। দর্শক, শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।